আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা নবম দশম শ্রেণী এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের সিলেবাসে অন্তর্ভুক্ত একটি কবিতা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। আজ এই কবিতার সারমর্ম এবং তিনটি প্রশ্ন লেখার নিয়ম এবং উত্তর আমরা শিখব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। আসলে এই কবিতায় বলা হয়েছে যে সারমর্মটা আমি নিজের ভাষায় উপস্থাপন করলাম যে একজন পথচারী বা একজন ভ্রমণকারী, এখানে ভ্রমণকারী হিসেবে কবিকে বোঝানো হতে পারে যে কবি একদিন নিজে একটি ঘোড়ায় করে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে তার সন্ধ্যা হয়ে যায়। এখন সন্ধ্যা হয়ে গেলে তিনি যে ঘোড়ায় করে যাচ্ছিলেন, যাইতে যাইতে একটা বনের মধ্যে যে পৌঁছান। এখন কবি বা ওই পথচারী ব্যক্তি বা ভ্রমণকারী ঘোড়ার পিঠে বসে ওই বনের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে বনের সৌন্দর্যটা উপভোগ করছে, যে তুষারময় সন্ধ্যা। তখন ছিল তুষারময় সন্ধ্যা, আর কবির সাথে ছিল একটা ঘোড়া। তখন কবি এই বনের সৌন্দর্যটা উপভোগ করছিল আর মনে মনে ভাবছিলেন যে এই বনের যে মালিক, তার বাড়ি হয়তো এই গ্রামে, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বনটির সৌন্দর্য উপভোগ করছি তা তিনি দেখছেন না। এই মনে মনে কবি বা পথচারী বা ভ্রমণকারী মনে মনে এই ভাবতেছে আর চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করছে। কিন্তু তখন ছিল সন্ধ্যাবেলা। লোকটার সাথে যে ঘোড়াটা ছিল, সে ঘোড়াটার গলায় একটি শিকল বা ঘন্টা, এখানে আমরা ধরে নিয়ে যে ছিল, সেটা সে নাড়িয়ে ইঙ্গিত দিচ্ছিল যে এখানে তো কোনো খামার নাই, এখানে তো থাকার কোনো জায়গাও নাই, এটা তো একাকিত্ব জায়গা, একটা অন্ধকার জায়গা, এখানে থামার তো আমাদের উচিত হয়নি, এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু পথচারী বা কবি তার সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছে। কিন্তু এক পর্যায়ে তিনি ভাবলেন যে এখানে থামলে তো আমার চলবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমার তো অনেক কাজ বাকি, এই সৌন্দর্য উপভোগ করলে আমার চলবে না, তাই এখান থেকে আমাকে দ্রুত চলে যেতে হবে। এটাই হলো এই কবিতার মূল বক্তব্য। আর কবিতার অন্তর্নিহিত বা খুব সংক্ষেপে আরো একটা মূল বক্তব্য হলো, সেটা হলো আমরা জীবনে অনেক কিছু চাই, কিন্তু সেটা আমরা করতে পারি না। সেটা দায়িত্বের খাতিরে হোক বা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক না কেন, দায়িত্ব পালন করতে যে আমরা অনেক সময় অনেক কিছু মিস করি, অনেক সময় অনেক কিছু হারাই, মনে চাই, কিন্তু সেটা আমরা করতে পারি না। ওই কবির সৌন্দর্য উপভোগ করার মতো, যেমন কবি সৌন্দর্য উপভোগ করতে চাইছিলেন, কিন্তু সামনে আরো পথ যেতে হবে, সেজন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে, অনেক কিছু থাকবে, অনেক কিছু দেখতে ইচ্ছে হবে, অনেক কিছু চাইবো, কিন্তু আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা দায়িত্বের কাছে বাধা, সময় আমাদের নির্দিষ্ট, আমরা মনে চাইলেই সব কিছু করতে পারবো না। এটাই হলো এই কবিতার মূল থিম বা মূল বক্তব্য। এখন আমরা এই কবিতা থেকে তিনটি প্রশ্ন লেখার নিয়ম এবং উত্তর শিখবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার বক্তাকে। এখন এই কবিতার বক্তা অনেকে বলতে পারে যে কবি নিজে, অর্থাৎ রবার্ট ফ্রস্ট, কিন্তু এভাবে লেখা যায় যে এই কবিতার বক্তা হলো একজন পথিক। যে আমরা জানি যে প্রশ্নে ডাব্লিউএস এর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্বের পরে যেটুকু আছে আমি সবটুকু লিখবো, যে দ্য স্পিকার অফ দ্য পোয়েম। তা আমি এখানে লিখছি কি দ্য স্পিকার অফ দ্য পোয়েম। এখন আমি এখানে করছি কি একজন পথিক বা একজন ভ্রমণকারী, তাহলে কি লিখলাম যে এই কবিতার বক্তা হলো একজন ভ্রমণকারী। হু মানে যিনি, স্টপস বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, অর্থাৎ তুষারময় সন্ধ্যায় একটা বনের ধারে কি করছিল, বনের ধারে থামে। টু এনজয় উপভোগ করতে, দ্য বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একজন পথিক বা কবি একটা তুষারময় সন্ধ্যায় বনে থামেন। ইনি হলেন কি দ্য স্পিকার অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার বক্তা। তারপর দুই নম্বরে কি, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল বক্তব্যটা কি। তাহলে এই কবিতার মূল বক্তব্য, এখানে কি অক্সিলারি ভার্ব আছে ইজ, সেটা আমরা এর পর থেকে কি লিখবো, সবটুকু লিখবো। এখানে লিখছি দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ। এবার এই কবিতার মূল বক্তব্য হলো কি, দ্য কনফ্লিক্ট মানে কি দ্বিধা দ্বন্দ্ব, between enjoying peaceful and moments and fulfilling responsibilities in life। এর মূল কথাটা হলো কি, যে জীবনে আমরা যে দায়িত্বটা পালন করি, সেই দায়িত্বটা পালন করতে হলে আমরা অনেক কি
অনেক সৌন্দর্য বা অনেক শান্ত মুহূর্তটা যে ত্যাগ করি না, সেই ত্যাগের মানে আর কি দায়িত্ব এবং আনন্দের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা হলো কি এই কবিতার মূল বক্তব্য। হ্যাঁ, তারপর দেখো 3 নম্বরে কি হয় আছে, হয় পরে কি আছে ডাজ। এখানে আমরা জানি যে যদি প্রশ্নে ডাজ থাকে তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, আর যদি প্রশ্নে ডু থাকে তাহলে মেন ভার্বটা সরাসরি বসিয়ে দেব, আর যদি প্রশ্নে ডিড থাকে তাহলে মেন ভার্বের ভার্ব টু দিব। এখানে দেখো যে দা ফার্স্ট থিংক আছে, তাহলে থিংক এর জায়গায় কি হবে, এখানে এস আছে সেটা এখানে থিংস হবে, আর যদি ভার্ব টু থাকে তাহলে এখানে থিংক এর জায়গায় হবে কি থট। মানে এটা হলো প্রশ্ন প্যাটার্ন আর কি। তাহলে এখানে কি ডাজের পরে কি আছে দা হর্স থিংস, তাহলে এখানে কি হবে দা হর্স থিংস, তারপরে কি আছে ইট ইজ এস্টেন্স। এটা কি, এটা মানে আর কি এখানে থামা স্টপের মানে কি এখানে থামা খুবই একটা অদ্ভুত ব্যাপার, সেটা বলাটা ভেবেছিল। কারণ কি, কারণ সেখানে কোনো ফার্ম ছিল না, মানে সেখানে কোনো খামার ছিল না, বা সেই জায়গাটা কি ছিল লোনলি। তাহলে প্রশ্নগুলো আমি তো মুখে বলছি, একটু সাজাই গুছিয়ে আর একটু পড়া লাগবে যে টু স্টপ ইট ইজ এস্টেন্স টু স্টপ হিয়ার, এখানে থামা ছিল খুবই অদ্ভুত ব্যাপার। বিকজ আর এই হয় থাকলে কি লিখবো প্রশ্নে বিকজ লিখবো, বিকজ দেয়ার ইজ নো ফার্ম হাউস, এখানে কোনো কি খামার নাই। তারপরে কি এই জায়গাটা কি ছিল, জায়গা ছিল অন্ধকার, আর কি ছিল তোমার একাকিত্ব জায়গা। তাই বলাটা আসলে কি এখানে আমাদের থামার কিন্তু কি এস্টেন্স। এভাবে কয়েকটা বইতে দেখো যে গাইডে বা বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো কয়েকটা প্র্যাকটিস করলে, আর মূল ভাবটা তো আমি বললাম, মানে মূল সারমর্ম বা মূল থিমটা তো আমি বললাম, সে অনুযায়ী প্র্যাকটিস করলে এটা আয়ত্ত করা সম্ভব হবে।